দর্শক, ভারতের রাজনীতিতে এমন একটি ঘটনা ঘটে গেল যেটা শুনলে আপনি নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না। একটি রাজ্যের মসনদ কার হাতে যাবে সেটা নির্ধারণ করলেন একজন হিজাব পরিহিত মুসলিম নারী। হ্যাঁ, ঠিকই শুনছেন। যে ভারত প্রতিদিন মুসলিমদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে, সে দেশে হিজাব নিষিদ্ধ করা আন্দোলন চলে, ঠিক সেই দেশেই একজন হিজাব পরিহিত নারী পুরো একটি রাজ্যের ক্ষমতার চাবিকাঠি ঘুরিয়ে দিল। কিন্তু তিনি সেটা কিভাবে করলেন? কোন জাদু বলে একটি ক্ষুদ্র দলের নেত্রী হয়েও তিনি দিল্লির সবচেয়ে শক্তিশালী ক্ষমতার কেন্দ্রকে অসহায় করে দিলেন? এই পুরো ঘটনার পেছনে এমন কিছু চমকপ্রদ মোড় রয়েছে যেটা জানলে আপনি থ হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে। তামিলনাড়ু দক্ষিণ ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজ্যগুলোর একটি। এই রাজ্যের রাজনীতি সবসময় বাকি ভারত থেকে আলাদা। এখানে দিল্লির হুকুম চলে না, এখানে আঞ্চলিক আত্মসম্মান সবকিছুর ওপরে। কয়েক দশক ধরে এই রাজ্যের ডিএমকে আর এআইডিএমকে, এই দুটি দলের মধ্যে ক্ষমতার দোলাচল চলছিল। কিন্তু এবারের নির্বাচন ছিল সম্পূর্ণ ভিন্ন। এবার মাঠে নেমেছিলেন এমন একজন যাকে তামিলনাড়ু 8 কোটি মানুষ চেনে একটু ভিন্ন পরিচয়ে। সিনেমার পর্দায় তিনি সুপারস্টার, কিন্তু এবার তিনি নেমেছিলেন বাস্তবের মাঠে, আসল ক্ষমতার লড়াইয়ে। তার নাম থালাপাতি বিজয়, তার দল তামিলগা ভেত্রী করগম, সংক্ষেপে টিভিকে। নির্বাচনের ফলাফল যখন আসতে শুরু করলো তখন পুরো তামিলনাড়ু যেন নিঃশ্বাসে আটকে ধরে রইল। একটি একটি করে আসনের ফলাফল আসছে আর বিজয়ের দলগুলোর সংখ্যা বাড়ছে, কিন্তু একটা জায়গায় এসে যেন সবকিছুই থমকে গেল। আসন সংখ্যায় গিয়ে ঠেকলো 117-তে, আর সরকার গঠনের জন্য দরকার ছিল 118। এমন একটি আসনের ব্যবধান শুনতে খুব কম মনে হচ্ছে, তাই না? কিন্তু রাজনীতির ময়দানে এই একটি আসনের দূরত্ব কখনো কখনো মহাসাগরের চেয়েও বিশাল হয়ে দাঁড়ায়। আর ঠিক এইখানে গল্পটি অন্য মন নিল। দিল্লি থেকে তখন সংকেত আসছিল সম্পূর্ণ ভিন্ন। কেন্দ্রীয় সরকারের কাছে তামিলনাড়ু সবসময় একটি অস্বস্তিকর রাজ্য, কারণ এখানে বিজেপির প্রভাব প্রায় শূন্যতার কাছাকাছি। তাই বিজয়ের মতো একজন ধর্মনিরপেক্ষ নেতার ক্ষমতায় আসুক, সেটা দিল্লির ক্ষমতাসীনরা মোটেও চাইছিলেন না। খবর পাওয়া গেল দিল্লিতে ইতিমধ্যেই সংবিধানের 356 নম্বর ধারার ফাইল প্রস্তুত হয়েছে। এই ধারাটি কি জানেন? এটি হলো সেই ভয়ঙ্কর অস্ত্র যার মাধ্যমে একটি নির্বাচিত রাজ্য সরকারকে বাতিল করে সরাসরি রাষ্ট্রপতির শাসন জারি করা হয়। অর্থাৎ বিজয় যদি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারেন, তাহলে তামিলনাড়ুতে কোনো সরকারই হবে না, পুরো রাজ্য চলবে সরাসরি দিল্লির নিয়ন্ত্রণে। সময় পড়ে আসছিল 10ই মে ছিল শেষ তারিখ। এই তারিখের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারলে সবকিছু শেষ হয়ে যেত। চেন্নাইয়ের রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের ড্রয়িং রুম, সবখানে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, বিজয়ের স্বপ্ন কি শুরুতেই ধূলিসাৎ হয়ে যাবে? কিন্তু দর্শক, রাজনীতিতে কখনো কখনো সিনেমার চেয়েও বেশি নাটকীয় হয়, এটা এবার প্রমাণিত হলো। এই শ্বাসরোধকর মুহূর্তে দৃশ্যপটে আবির্ভূত হলেন এমন একজন মানুষ যার কথা কেউ আগে থেকে হিসাবে রাখেন। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের উদীয়মান নেত্রী ফাতেমা তাহলিয়া। পেশায় তিনি একজন আইনজীবী, কিন্তু তার রাজনৈতিক প্রজ্ঞা এমন পোরখা ও রাজনীতিবিদদেরও লজ্জা দেয়। তিনি বুঝতে পারছিলেন এই মুহূর্তে চুপ থাকার অর্থ হলো তামিলনাড়ুকে এমন একটি শক্তির হাতে তুলে দেওয়া যারা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে। কিন্তু ফাতেমার সামনে চ্যালেঞ্জটাও ছিল বিশাল। একটু ভেবে দেখুন তো, ভারতের বর্তমান রাজনৈতিক পরিবেশে একজন হিজাব পরা মুসলিম নারী, যিনি একটি তুলনামূলকভাবে ক্ষুদ্র দলের প্রতিনিধি, তিনি কিভাবে এত বড় একটি সিদ্ধান্ত নেবেন? তার নিজের দলেরই অনেক প্রবীণ নেতা ছিল যারা ভাবছিলেন এই ঝুঁকি না নেওয়াই ভালো। কেন্দ্রের সাথে খারাপ সম্পর্ক হলে পরিণতি কি হবে সেটা নিয়ে তাদের মধ্যে ভয় কাজ করছিল। কিন্তু ফাতেমা তাহলিয়া ভয়ে পিছিয়ে আসার মানুষ নন। বিশ্বস্ত সূত্রে সেই রুদ্ধদ্বার বৈঠকে ফাতেমা তার দলের শীর্ষ নেতাদের সামনে এনে কিছু যুক্তি তুলে ধরেছিলেন, যা পুরো ঘরের পরিস্থিতি পাল্টে দিয়েছিল। তিনি বলেছিলেন, আমরা যদি আজ নীরব থাকি তাহলে আগামীকাল ইতিহাস আমাদের ক্ষমা করবে না। তিনি সাংবিধানিক আইনের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, কেন এই মুহূর্তে বিজয়কে সমর্থন দেওয়া দরকার শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং গণতন্ত্র রক্ষার দায়িত্ব এটি। তার প্রতিটি কথা ছিল তথ্যভিত্তিক, যুক্তি নির্ভর এবং এতটাই দৃঢ় যে শেষ পর্যন্ত দলের প্রবীণ নেতারাও তার সামনে নথি স্বীকার করতে বাধ্য হলেন। এরপরই ঘটল সেই ঐতিহাসিক ঘটনা। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ঘোষণা করলেন তাদের দুটি আসনের সমর্থন যাচ্ছে থালাপতি বিজয়ের পক্ষে। 117 থেকে এক লাফে 119 সংখ্যাগরিষ্ঠতা জাদুর সংখ্যার মতো 118 অতিক্রম করলো। কিন্তু ফাতেমা কি এখানে থেমে গেলেন? একদমই না। তিনি জানতেন রাজনীতিতে পাতলা সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকার চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই তিনি আরো এক ধাপ এগিয়ে গেলেন, বিজেপির মতো আরো একটি প্রভাবশালী আঞ্চলিক দলের সঙ্গে যোগাযোগ শুরু করলেন। তার নিরলস প্রচেষ্টা এবং তার কূটনৈতিক দক্ষতা এবং তার অদম্য ইচ্ছাশক্তির কাছে শেষ পর্যন্ত ভিজিকেও সমর্থন দিল। আসন সংখ্যা 119 থেকে গিয়ে দাঁড়ালো 121-এ। এবার বিজয়ী সরকার গঠনের পথে আর কোনো বাধাই রইল না।
এবারে একটু থামুন, পুরো ছবিটা দেখুন। ভারতের মতো একটি দেশ যেখানে মুসলিম সম্প্রদায় প্রতিনিয়ত রাজনৈতিক এবং সামাজিক চাপের মুখোমুখি হচ্ছে, যেখানে হিজাব পরার অধিকার নিয়ে আদালতে লড়াই করতে হয়, ঠিক সেই দেশে একজন হিজাবী মুসলিম নারী একটি পুরো রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনের ভাগ্য নির্ধারণ করে দিলেন। এটা কি শুধু একটি রাজনৈতিক ঘটনা, নাকি এর ভেতরে লুকিয়ে রয়েছে গভীর কোনো বার্তা? গত 10ই মে রবিবার চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে লক্ষ লক্ষ মানুষ সেদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। বিকেল 3টায় যখন থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছিলেন, তখন এই বিশাল জনসমুদ্রের মধ্যে বিজয়ের নামের সঙ্গে সবচেয়ে বেশি যে নামটি উচ্চারিত হচ্ছিল সেটি ছিল ফাতেমা তাহলিয়া। মানুষ বুঝছিল পর্দার পেছনে কার অদৃশ্য হাত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই পুরো ঘটনাকে যদি আমরা আরেকটু বৃহত্তর পরিসরে প্রেক্ষিতে আলোচনা করি, তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় চোখে পড়বে। প্রথমত, এই ঘটনা প্রমাণ করে যে গণতন্ত্র সংখ্যার জোরই শেষ কথা নয়। কৌশল, সময়, জ্ঞান এবং সাহসের সংমিশ্রণে একটি ক্ষুদ্র দলও ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। ফাতেমা তাহলিয়ার দল ছিল মাত্র 2টি আসন। সংখ্যার হিসেবে এটা নগণ্য, কিন্তু সেই 2টি আসন ঠিক সময়ে ঠিক জায়গায় ব্যবহার করে তিনি পুরো দাবার বোর্ডকে উল্টে দিলেন। দ্বিতীয়ত, এই ঘটনার সাথে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেরও একটি সূক্ষ্ম সাদৃশ্য রয়েছে। বাংলাদেশেও আমরা দেখছি অনেক সময় ছোট দল বা জোট সমর্থন কিভাবে সরকার গঠনের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা রাখছে। তামিলনাড়ুর এই ঘটনা আবারও মনে করিয়ে দিচ্ছে জোটের রাজনীতিতে প্রতিটি মিত্র গুরুত্বপূর্ণ, প্রতিটি আসনের মূল্য অপরিসীম। তৃতীয়ত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ফাতেমা তাহলিয়া কেবল একজন রাজনীতিবিদ হিসেবে নয়, বরং একজন প্রতীকী হিসেবে আবির্ভূত হয়েছেন। ভারতের মতো একটি দেশ যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের কণ্ঠস্বর ক্রমশ দুর্বল হয়ে আসছে, যেখানে একজন মুসলিম নারী এভাবে ক্ষমতার কেন্দ্রে গিয়ে প্রভাব বিস্তার করেছেন, এটা শুধু তামিলনাড়ুর জন্য নয়, পুরো এশিয়ার জন্য একটি অনুপ্রেরণার গল্প। এখন প্রশ্ন হলো সামনের দিনগুলোতে কি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ফাতেমা তাহলিয়ার এই ভূমিকা তাকে তামিলনাড়ু প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারেন। বিজয়ী সরকারের প্রতিনিধিত্ব কতটা শক্তিশালী হবে, ফাতেমা নিজের কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন কিনা, এসব প্রশ্নের উত্তর আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানা যাবে। তবে একটি বিষয় নিশ্চিত, তামিলনাড়ুর রাজনীতিতে ফাতেমা তাহলিয়ার প্রভাব এখন থেকে কেবল বাড়বে, কমবে না। আর ভারতের কেন্দ্রীয় সরকার, তাদের জন্য এই ঘটনা একটি বড় ধাক্কা। দক্ষিণ ভারতের বিজেপির যে সম্প্রসারণের স্বপ্ন ছিল, বিজয়ের এই জয় সেই স্বপ্নে বড় ধরনের ফাটল ধরিয়ে দিয়েছে। তামিলনাড়ু এখন স্পষ্ট জানিয়ে দিয়েছে এই রাজ্যের রাজনীতি এখনকার মানুষই ঠিক করবে, দিল্লি নয়। দর্শক, এই পুরো ঘটনা আমাদের সামনে একটা অত্যন্ত গভীর প্রশ্ন রেখে যাচ্ছে। আমরা প্রায়ই বলি একজন মানুষের পক্ষে পুরো ব্যবস্থা বদলানো সম্ভব নয়, কিন্তু ফাতেমা তাহলিয়া কি সেই ধারণাটাকেই ভুল প্রমাণ করলেন না? একজন নারী, একজন মুসলিম, একজন ক্ষুদ্র দলের প্রতিনিধি, যেখানে 3টি তথাকথিত দুর্বল পরিচয় বহন করেও তিনি এমন একটি কাজ করলেন যা কোটি কোটি মানুষের ভাগ্য পরিবর্তন করে দিল। তাহলে আপনার মতে ফাতেমা তাহলিয়া কি এই ভূমিকায় শুধু একটি রাজনৈতিক চাল ছিল, নাকি একটি ভারতের সংখ্যালঘু রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা? আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দেশের ছোট দলগুলো কি এই ঘটনা থেকে কিছু শিখতে পারবে না? আর আপনি যদি মনে করেন এই ভিডিওটি আপনার পরিচিত কারো দেখা উচিত, তাহলে শেয়ার করুন, কারণ এমন গল্প চাপা থাকার কথা নয়, এমন গল্প ছড়িয়ে পড়ার কথা।